প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর জন্মগত ত্রুটি ও তার সার্জিক্যাল চিকিৎসা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই তার সাথে। অধ্যাপক ডাক্তার এম কবিরুল ইসলাম 1956 সালের 13ই ফেব্রুয়ারি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে চিটাগাং মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে পেডিয়াট্রিক বিষয়ে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা শুরুতেই জানতে চাইবো যে শিশুর কি কি জন্মগত ত্রুটি হতে পারে? শিশু জন্মগত ত্রুটি আমার মানে মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত হতে পারে, যে কোনো একটা জায়গাতে। অনেকগুলো ভাগ আছে, যেমন মাথাতে যদি হয় তাহলে ওখানে মাথাতে ধরেন ব্রেনে পানি জমে যায়, ব্রেনে একটা পানি থাকে যাতে ব্রেন যারা নড়াচড়া করার সময় যেন কোনো আঘাত না পায়। সেটা যদি কোনো রাস্তাতে ব্লক থাকে তাহলে ওখানে পানি একটু বেশি হবে, সেটাতে হাইড্রোক্যাফালাস বলে, সেটা একটা আছে। তারপরে আমাদের মাথাতে অনেকগুলো হাড় আছে, সেগুলো একসাথে ইউনাইট হয়। সে ওখান থেকে কোনো গ্যাপ থেকে কিছু যদি বেরো আসে, ব্রেন বেরিয়ে আসতে পারে, পানি বেরিয়ে আসতে পারে, সেগুলো আছে। গলার এখানে খাদ্যনালী তৈরি হয় না, বা খাদ্যনালীটা যে আপনার শ্বাসনালীর সাথে জয়েন করতে পারে, যেটা ফিস্টুলা বলে। সবগুলোই আপনাকে আর্লি করতে হবে, কারণ যত দেরি করবেন ড্যামেজ হবে আপনার। আর পেটের মাঝখানে অনেকগুলো নাড়ি আছে, সেটা উল্টা থাকতে পারে, নাড়ি তৈরি হতে পারে না। পেটের সামনে থেকে কোনো গ্যাপ থাকে, ওখান থেকে বেরো আসে নাড়ি, প্রোট্রুশন হয়ে আসতে পারে। সবগুলোই চিকিৎসা আছে, কোনো চিকিৎসা বাদ নেই। আপনি যেগুলো আর্লি আসবেন, বাচ্চারাও ভালো থাকবে। আমাদের এখানে হয় কি, আমরা অনেক দেরি করে আসে, মনে করেন ঠিক আছে খাওয়া দাওয়া করে বাচ্চা আস্তে আস্তে হয়তো সুস্থ হবে পরে, তারপর অনেক ডাক্তাররা বলে কেন একটু লেট করে যান, তো সেটা আসলে ভুল। কেন কি বাচ্চা তখন যা খাচ্ছে সেটা কিন্তু শরীর আর রাখছে না, সেটা শরীরটা না লেগে হচ্ছে কি বাচ্চার মানে আপনার আস্তে আস্তে ডিহাইড্রেশন বলে শুকায় যাচ্ছে বাচ্চা, পুষ্টির অভাব হচ্ছে। তো সেগুলো সব কিছু কিন্তু একটা বিরাট ফ্যাক্টর আপনার সার্জারির জন্য, সার্জারি রিকভারির জন্য। যখন জন্ম হয়নি, দ্যাট মিন্স গর্ভাবস্থায়, আমরা কি তখন জানতে পারি কিনা যে শিশুটি ত্রুটি নিয়ে জন্মাচ্ছে কিনা? এই বিষয়ে যদি একটু বলতেন। আমাদের দেশে যে আল্ট্রাসোনোগ্রাম যদি এক্সপার্ট আল্ট্রাসোনোলজিস্ট যদি হয়, তখন ওনারা অনেক সময় বের করতে পারে হাইড্রোক্যাফালাস ডেভেলপ করছে, সেটা মাথা বড় হয়ে গেছে। হাইড্রোক্যাফালাস অনেক সময় একটা গলার এখানে একটা বিরাট একটা টিউমার থাকে, সিস্টিক হাইগ্রোমা বলে, সেটা ওনারা ডায়াগনোসিস করতে পারেন। তারপরে বাচ্চা খাদ্যনালী তৈরি হয় না, সেটার জন্য মায়ের যে পেটে পানিটা বেড়ে যায়, সেটাও একটা বড় পেটটা অনেক বেশি বড় হয়ে গেল, পানি জমে গেল, তাহলে বোঝা যাবে খাদ্যনালীতে কোনো সমস্যা আছে বা কিডনিতে সমস্যা আছে সেগুলা। আর পেটের ভিতরে যেটা আছে অনেক সময় যেগুলা নাড়িগুলো বেরো আসে, সেটা আপনি আল্ট্রাসোনোগ্রামে করতে পারেন, বোঝা যায়। তো সেই রিপোর্ট হিসাবে তারা তখন অনেক সময় আমাদেরকে যখন ডেলিভারি হবে তখন পেডিয়াট্রিক সার্জনকে ডাকে, কনসাল্ট করে, বা আগেও কনসাল্ট করে। অনেক সময় গাইনোকোলজিস্টে পাঠায় দেয়, ওনার সাথে একটু কনসাল্ট করে, মানে আগে থেকে যদি এরকম ডিটেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সার্জনদের সাথে কনসাল্ট করা হয়। স্যার, এই যে সমস্যাগুলো, এগুলোর কি যতগুলো সমস্যা বললেন যে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে, স্যার এগুলো সবই কি সার্জিক্যাল কারেকশন সম্ভব? হ্যাঁ, বেশিরভাগই আপনার সার্জিক্যাল কারেকশন সম্ভব আছে। যেন পা অনেক সময় বাঁকা থাকে, টেলিপ্যাথিক ইউনিভার্স বলে, ওটা বেসিক্যালি অর্থোপেডিক সার্জনরা করে, আমরাও করি। তো ওগুলো কিছু আছে আপনার প্লাস্টার করলে ঠিক হয়ে আসে, কিছু আছে। যাই হোক, সেটাই মানে যত মানে আর্লি আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ততই আপনার বাচ্চার জন্য সুবিধা। স্যার, সেই ক্ষেত্রে আপনি মানে জন্মগত ত্রুটি অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে অনেক ত্রুটি একদম জন্মের শুরুতেই বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিভাবে ব্যবস্থা নেবে, বা সেই ক্ষেত্রে কি কি বিষয় আসলে লক্ষ্য রাখলে মা বা বাচ্চার মা বুঝতে পারবে যে আমার বাচ্চাটা ত্রুটিগ্রস্ত? সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? আপনি যেটা বলেন বোঝা যাচ্ছে না, আসলে বেশিরভাগই বোঝা যায়। তারপর যেটা হয় কি, আপনার বাচ্চার জন্মের সাথে সাথে কিন্তু আপনাকে যতগুলো ন্যাচারাল ওপেনিং আছে, যেমন চোখ আছে খোলা, আপনি চোখটা দেখলেন, তার চোখে কোনো সমস্যা আছে কিনা, নাকের ভিতরে টিউব ঢুকানো হয়, নাকের এটা কোনো আছে কিনা, তারপর গলার এখান দিয়ে আপনি টিউব ঢুকায় একদম পাকস্থলী পর্যন্ত নেবেন, এই লাইনটা ঠিক আছে। তারপর আপনি প্রস্রাবের রাস্তাটা দেখবেন, তারপর আপনার পায়খানা রাস্তাটা দেখবেন। এগুলো যদি নর্মাল থাকে তাহলে আপনার অনেকটা সেফ হয়ে গেল। এখন যদি ধরেন এখন টিউব ঢুকাইতে পারছি না,
তার মানে এখানে কোনো ব্লক আছে, আচ্ছা। তাহলে আমরা ইমিডিয়েটলি কোনো সার্জনের সাথে কন্ট্যাক্ট করতে Contact করতে হবে। হবে। পায়খানা রাস্তাতে যেটা আমরা বেশি পাই এখন শিশু হসপিটালে, পায়খানা রাস্তা আপনার রাস্তা তৈরি হয় না, আচ্ছা সেই জায়গাতে যদি আপনাদের দেখেন কোনো পায়খানা রাস্তা নাই বা আছে খুবই সামান্য একটা সুরইয়ে, সেইখানে সেই ক্ষেত্রে আপনাকে কনসাল্ট করতে হবে। আচ্ছা, আর কিছু আছে যেটা আপনি হয়তো পরে ধরা পড়বে। আচ্ছা তো ধরুন আপনার নাড়িতে কোনো সমস্যা আছে, দেখা যায় বাচ্চা খাচ্ছে কিন্তু পায়খানা ঠিক মতন হচ্ছে না, মানে আস্তে আস্তে পেটটা ফুলে যাচ্ছে, এটা এগুলো দেখে পরে মানে সময়ের সাথে সাথে আসবে এগুলো পরে। আচ্ছা তো বেশিরভাগই আপনি কিন্তু জন্মের সাথে সাথে কিন্তু দেখা যায় বেশিরভাগই তার জন্মের হাত সাথে সাথে। বাঁকা আছে কিনা, পা বাঁকা আছে কিনা, এগুলো সবই বোঝা যায়। স্যার এই যে সমস্যাগুলো নিয়ে জি। আপনি কিভাবে সাজেস্ট করবেন যে ঠিক কোনটা সঠিক সময় একজন পেডিয়াট্রিক সার্জনের কাছে যাওয়ার সঠিক সময়টা সম্পর্কে যদি একটু বলতেন? সঠিক যেটা আপনি বললাম যত আর্লি হবে সেটা অতই ভালো। স্যার আর্লি না হলে কি কি সমস্যা হতে পারে? সমস্যা যেটা বললাম, আপনি যদি নাড়িতে কোনো সমস্যা আছে, বাচ্চা খাচ্ছে কিন্তু তার নর্মালি পায়খানা হচ্ছে না, তো এগুলো তো পেটের ভিতরে জমবে, আস্তে আস্তে পেটটা নাড়িটা ফুলবে, পেটটা বড় হবে, বা যদি কোনো জায়গাতে অনেক সময় আপনার নাড়িতে ফুটা থাকে, বা কোনো জায়গাতে একটা পেঁচ খেয়ে ওখানে আপনার নাড়িটা পচে গেল, তখন আপনি যে যতই খাবে ওখানে পেটের ভিতরেই জমতে থাকবে, সেটা জমতে থাকবে, সেটা পারপাসটা সার্ভ হচ্ছে না। সেই জন্য আর্লি যে আবার অনেকে আছে এখন গ্রামের সাইডে আমরা যখন পাই, অনেক ডাক্তারের কাছেও গেলেও ডাক্তার না ঠিক আছে ওষুধ খাওয়ান ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে দেখা করতে, এমন টাইমে আছে যে মানে পুরা কিছু করা তখন আর কিছু করার থাকে না, দেরি হয়ে গেছে। অনেক সময় দেখা গেল নাড়ি সবগুলো পুচে কালো হয়ে গেছে, তখন এগুলো তো আমরা রাখতে পারবো না, এগুলো আমাদেরকে ফেলে দিতে হয়। ফেলে দিলে নাড়ি তো ফেলে দিলে বাচ্চা বাঁচবে কি করে, সেটাই তো অনেক এইগুলো প্রবলেমটা হয়। সেজন্য যত তাড়াতাড়ি আপনার সম্ভব ডাক্তারদের সাথে, মানে পেডিয়াট্রিক সার্জনের সাথে যারা এক্সপার্ট, এগুলোর সাথে যোগাযোগ করাটা ভালো। আচ্ছা স্যার, সার্জারির ক্ষেত্রে আমরা যদি বলি, পেডিয়াট্রিক সার্জারি যেগুলো হচ্ছে, তো স্যার সার্জারির ক্ষেত্রে বাচ্চাকে আমরা যে প্রি অপারেটিভ যে প্রস্তুতির কথা বলি, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে কি করা হয়? প্রি অপারেটিভ যেটা আছে এটা ডিপেন্ড করে অনেক বয়সের উপরে, মানে পেডিয়াট্রিক সার্জারি তো জন্ম থেকে নিয়ে 18 বছর পর্যন্ত। জি জি হ্যাঁ সেটাই। এখন আমরা যদি অপারেশন করি, ধরেন মিনিমাম 4 থেকে 6 ঘন্টা আপনি সেকে খাওয়াটা বন্ধ করতে হবে। এখন আমি 6 মাসের বাচ্চা তো 6 ঘন্টা বন্ধ করতে হবে, তখন আমরা একটা স্যালাইন লাগাই দিই। আচ্ছা, স্যালাইন লাগাই দিয়ে সেটা সেভাবে করায়। আর হলো আর বড় বাচ্চা যদি হয় ধরুন 10-12 বছর, সে 6 ঘন্টা 4 ঘন্টা, সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে ব্যাপারগুলোতে, সেটা করায়। আর আপনি তারপরে তার ক্লিনলিনেস আছে, বড় বাচ্চা ধরুন গরম দিন হলে আমরা বলি গরম পানিতে ভালো করে এই সাবান দিয়ে গোসল করাবেন, সেদিন সকালে গোসলটা করাবে। আর ছোট বাচ্চা হলে তো অত গোসল করাবে না, মানে বয়সের সাথে মানে ডিপেন্ড করে প্রি অপারেটিভ যে ব্যাপারগুলো আমরা মেন হলো না খাওয়ায় রাখা, এটাই হলো মেন জিনিস। আর কিছু ধরেন আপনি ধরেন অপারেশন বেসড কিছু আছে, যেমন আমি নাড়িতে একটা অপারেশন করব, তাহলে তাকে আমার আগের থেকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, নাড়ি যে ব্যাকটেরিয়া আছে সেগুলো আমাকে ঠিক করতে হবে, সেটা সেভাবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ উপকারী একটি বিষয় আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন শিশুর জন্মগত ত্রুটি এবং তার সার্জিক্যাল চিকিৎসা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের কাজে আসবে। আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে একটা গ্রুপ এক্সারসাইজ, এটা আপনি একাও করতে পারে, আবার যখন আমরা টিনেজারদের ব্যায়াম হলে ওরা ওদের ফ্রেন্ডস সহ বা ফ্যামিলি সহ সবাই সহই করতে পারে। দিস ইজ কল্ড সারেন্ডার। সারেন্ডারে বেসিক্যালি কাজ হয় হচ্ছে পায়ের এবং কোরের, পেট সহ পা এবং হাতের। আসলে বলতে গেলে এটা ফুল ওয়ার্কআউট। আপনি এটা ফ্রি হ্যান্ডে করতে পারেন, বিভিন্ন রকম প্রপস দিয়ে করতে পারেন, এক এক ধরনের প্রপস ইউজ করলে এক এক ধরনের কাজ হবে। তো আমরা একবারেই গ্রুপে সেম এক্সারসাইজটা, এর কোনো লেভেল নাই যে হ্যাঁ এটা বিগিনার লেভেল, অ্যাডভান্স লেভেল, ইউ ক্যান চেঞ্জ দ্য প্রপস অ্যান্ড হ্যাভ ফান উইথ ইট। হ্যাঁ, তো এখানে আমরা 5 জন আছি। এখানে আমরা দেখবো যে কে কী প্রপস ইউজ করছে। চৈতি ফ্রি হ্যান্ডে করছে, যার কোনো রকম প্রপস নাই সে কীভাবে করবে ওকে ফলো করলেই হবে। নিশমা, শি ইজ ইউজিং ব্যান্ড, দিস ইজ কল্ড ফ্লেক্স ব্যান্ড ইউজ করছে। অ্যান্ড দেন লিও ইজ ইউজিং আ মেডিসিন বল। মেডিসিন বলের ওয়েটটা হচ্ছে 3 কেজি, 3 কেজির একটা মেডিসিন বল
It looks like a basketball, but it's a medicine ball. And then Lamima use করছে toning ball. Toning ball এটা হচ্ছে 2 কেজি toning ball. And লাস্টে তাসরিন ইউজ করছে ডাম্বেল এবং 2 কেজি ডাম্বেল। তো তার মানে হচ্ছে যার কাছে যাই আছে না কেন তা নিয়েই কিন্তু সে শুরু করতে পারে এবং কিছু না থাকলে ফ্রি হ্যান্ডেও শুরু করতে পারে। আমরা দুবার করব, দেন এক্সপ্লেন যে কোন জায়গায় কী হচ্ছে, দেন আমরা আবার দুবার রিপিট করব। ওকে, সবাই ডান পায়ে শুরু করবে। রেডি, টু ওয়ান and yes, up, good, and 1, down and up, এবার বাম পা দিয়ে 2, and up, ওকে, অ্যান্ড হাত নিচে। এখানে কি সমস্যা হচ্ছিল যে অনেক সময় দেখা যায় যে দেখতে তো খুব সহজ দেখা যায় যে হ্যাঁ নামছে উঠছে কি, কিন্তু যখন আপনি এক পায়ে নামবেন এবং ওঠার সময় কিন্তু হাতটা যখন উপরে থাকবে টোটাল লেভেলটা খুব ইজি হয়ে যাবে যখন হাতটা সে কোমরে বা হাত নিচে নামিয়ে করবে। কিন্তু যখনই হাতটা উপরে থাকতে হচ্ছে এবং সোজা থাকতে হচ্ছে বা কিছু একটা ধরতে হচ্ছে তখন কিন্তু কোর মাসলটা স্ট্রং রেখে ওই পায়ে ওঠাটা রিয়েলি ডিফিকাল্ট। এটা আমরা কিন্তু বয়স্কদের খুব একটা সাজেস্ট করব না, যেহেতু হাঁটুর যাদের ব্যথা আছে তাদের জন্য এটা মানে প্রথমেই শুরু করাটা খুব একটা উচিত হবে না, বাট তা নইলে বাচ্চাদের জন্য এটা খুব ভালো। আমরা আরেকবার ব্যায়ামটা দেখি। ওকে, আবার বাম পায়ে শুরু অ্যান্ড গো। 1, and up, and 2, and up. Okay, last 2 times can you do it without count? Just একবারে গিয়ে একবারে চলে আসবে। Okay, 1 and 2. Okay, and hands down. ঠিক আছে, এখানে আপনি চেঞ্জের জন্য বিভিন্ন ওয়েটটা চেঞ্জ করতে পারেন, প্রপস ইউজ করতে পারেন, প্রপস চেঞ্জ করতে পারেন, কিংবা ওয়েটগুলো চেঞ্জ করে নিতে পারেন যে 1 কেজি 2 কেজি 3 কেজি, হ্যাঁ সেভাবে ভারটা নিতে পারছে কি না হাত সেটা খেয়াল করতে হবে। হাতে বা ঘাড়ে কোনো ধরনের ব্যথা থাকলে কিন্তু আমরা বলবো যে ফ্রি হ্যান্ডে শুরু করেন, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলগুলোতে যান। প্রিয় দর্শক, মধু একটি অত্যন্ত উপকারী খাবার, কিন্তু মধু কতটুকু খাবেন সে বিষয়ে জেনে নিই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে। প্রিয় দর্শক, প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে পরিচিত মধু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমরা সকলেই কিন্তু এখন সাদা চিনি বা চিনিকে অ্যাভয়েড করতে বলি, সুতরাং এই চিনির বিকল্প হিসেবে মধুর কিন্তু কোনো জুড়ি নেই। এটাকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এই জন্য কারণ মধু খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। মধুর রয়েছে অনেক গুণ, বিশেষ করে মধুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে, ফলে আপনার শরীর অনেক রোগ থেকেই কিন্তু প্রতিরোধের মতো ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়। মধুর যে গুণ রয়েছে তা অনেকেই বলে যে এটা ওষুধের মতো আমাদের শরীরে কাজ করে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং তাদের সকালে যদি দুধের সাথে একটু মধু দিয়ে দেওয়া যায় বা তাদের খাবারে মধু অ্যাড করা যায় তাহলে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ এনার্জেটিক থাকে এবং তাদের পড়াশোনার যে মনোযোগ সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যারা ওজন কমাতে চান তারা যদি প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু ও লেবু মিক্স করে খান তাহলে সহসাই কিন্তু আপনার মেটাবলিজম বা বিপাককে বাড়িয়ে ওজন কমাতে সক্ষম হবে। চিনির বিকল্প হিসেবে এই মধুর জুড়ি এই জন্যই নেই যে মধুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক চিনির থেকে অনেক কম, যা শরীরে চিনির তুলনায় একটু ধীরে সুগার লেভেলকে বাড়ায়। সুতরাং যারা চান যাদের ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে তাদের জন্য কিন্তু এখন থেকে চিনির পরিবর্তে মধু খাওয়া অবশ্যই উচিত। দর্শক, মধুতে এনার্জি ছাড়াও আরও বেশ কিছু পুষ্টি উপাদান চলে আসে। দেখা গেছে 100 গ্রাম মধুতে সাধারণত 304 কিলো ক্যালোরি পাওয়া যায়। এছাড়া সামান্য পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এই মধু থেকে পাওয়া যায়। তাই যারা এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু মাসেল গ্রোথের জন্য মধু অনেক বেশি উপকারী। বিশেষ করে মধুর আরেকটি গুণ হচ্ছে আমাদের শরীরে ঠান্ডা কাশিকে প্রতিরোধ করতে মধু সাহায্য করে।
আপনারা যদি প্রতিদিন চায়ের সাথে চিনির পরিবর্তে লেবু চায়ের সাথে একটু করে মধু খান, তাহলে গরম বা ঠান্ডার যে প্রভাবে ঠান্ডা কাশি লাগে সেটা কিন্তু সহসাই প্রতিরোধ করা সম্ভব। পৃথিবীতে মধু বিভিন্ন ফর্মে পাওয়া যায়। দেখা গেছে ক্রিমি মধু আছে, ড্রাই মধু আছে, পাস্তুরাইজড মধু আছে এবং অনেক সময় র মধুও কিন্তু পৃথিবীর অনেক যে জায়গাতে পাওয়া যায়। পাস্তুরাইজ মধু আমাদের দেশে অনেক দিন সংরক্ষণ করা সম্ভব এবং তাতে জীবাণু সাধারণত মুক্ত থাকে। তবে অবশ্যই ছোট বাচ্চারা অনেকেই দেখা যায় জন্মের পর তাদেরকে মধু খেতে দেওয়া হয়, এটা কোনোভাবেই করা যাবে না। যদিও মধুর অনেক গুণ এবং মধু অনেক স্বাস্থ্যকর, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই আপনি খাবারে মধু সংযোজন করবেন না। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট ছাড়া মোটামুটি সব মানুষরাই যারা শারীরিকভাবে সুস্থ বা যাদের যে কোনো হেলথের প্রবলেম আছে তারা কিন্তু সারাদিনে 1 থেকে 2 চা চামচ মধু খেতে পারবেন। শুধু ডায়াবেটিক রোগীদেরকে এই জন্য মানা করা হয় যেহেতু তাদের ব্লাডে ইনসুলিনের অ্যাক্টিভিটিস কম এবং তারা হয়তো মধু খাওয়ার পর সেই সুগারটাকে কন্ট্রোল করতে পারবে না। এছাড়া ক্যান্সারের পেশেন্টদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রুট জুসের সাথে যখন তাদের অনেক এনার্জির দরকার হয় তখন মধুকে ব্যবহার করা হয়। এছাড়া যেসব পেশেন্টদের অনেক বেশি ক্যালোরির দরকার, যেমন প্রেগনেন্ট মায়েদের অনেক বেশি ক্যালোরির দরকার, বাচ্চাদের অনেক ইনস্ট্যান্ট এনার্জির দরকার, তাদের জন্য কিন্তু মধুর কোনো জুড়ি নেই। প্রিয় দর্শক, এখন থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। ঘরে রাখা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন, তা না হলে অসাবধানতাবশত শিশু বেশি পরিমাণ ঔষধ খেয়ে ফেললে তার কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত ও পরামর্শ লিখে পাঠান এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে যা যা থাকছে: যক্ষা হচ্ছে একটা বায়ুবাহিত ব্যাকটেরিয়া, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে একটা জীবাণু আছে, বায়ুবাহিত রোগ যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।